হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা চলে এসেছি গল্পের শেষ পর্ব নিয়ে। গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক শ্রীমতী আশা পূর্ণা দেবীর লেখা ট্যাপা মদনা সিরিজ থেকে রানী মায়াবতীর অন্তর্ধান রহস্য। আজ পড়ছি শেষ পর্ব। এরা যে কিছু করে উঠতে পারবে এমন আশা রাখছেন না। ভাগ্নি বলেছে কোনো ভালো জ্যোতিষীর সন্ধানে থাকবে, খবর পেলে চিঠি লিখে জানাবে। হাওড়ায় না কোথায় যেন জানবাড়ি বলে কি আছে, সেখানে নাকি হারানো টারানোর ব্যাপারে সব বলে দিতে পারে। তবে এদের যখন ডেকে ডুকে আনা হয়েছে, মান সম্মানটা তো দিতেই হবে। তাই এখন এরা কিছু হুটপাট করতে চাইছে না দেখে সন্তুষ্ট হয়ে বলেন, দপ্তরখানা থেকে আনিয়ে দিচ্ছি। পূর্বকাল থেকে যত ফটো অ্যালবাম আছে রাজাদের, সাহেব শুভর সঙ্গে ছবি, শিকারের ছবি টবি, দরবারের ছবি সবই রক্ষিত আছে। তবে রানীমার ইদানিং এর ছবি নেই। বয়স হয়ে যাওয়ার পর চেহারা খারাপ হয়ে যাওয়ায় আর ছবি তোলাতে দিতেন না। এমকে বলে, বেশি কিছু দরকার নেই, ওই রানী মেরিমার্কা ছবিটা ছাড়া ঘরে তো আর কিছু দেখলাম না। এমনি অন্য যদি কোনো ছবি থাকে। দেওয়ানজি নিচে নেমে যান। খানিকক্ষণ পরে পঞ্চুকে দিয়ে মোটা মোটা খান তিনেক অ্যালবাম পাঠিয়ে দেন। পঞ্চু এক গাল হেসে বলে, এই নেন, বসে বসে ছবি দেখুন। দেওয়ানজি সুদ হলো, বৈকালে কটার সময় চা খান আপনারা? কি মুশকিল, আমরা কি বরযাত্রী এসেছি তাই এত আদর আপ্যায়ন? তোমরা সবাই যখন খাবে তখনই খাবো। আমাদের কথা বাদ দেন তো, যতই হোক কুটুম ঘরের ছেলে তো বটে। আমরা কুটুম ঘরের ছেলে? কেন তা নও? ছোট ম্যানেজার বাবু তো তাই বলল। দেশ বেড়াচ্ছ, রাজবাড়ি দেখতে এছো, তো এসে দেখছো এই বিপদ, তবু যত্ন আত্মি তো করতে হবে। তাহলে বলে দিই গে, চায়ের জন্য আপনাদের কোনো নিয়ম নেই, যখন পাবে তখন খাবে। আর হ্যাঁ, দেওয়ানজি বলে দিল এই লাল মলাট খাতাখানায় শুধুমাত্র বুড়ো রানীমার আর ওনার ছেলের বউ, এই রাজাবাবুর যিনি মা ছিল সেই রানীমায়ের ফটক ছবি আছে গাদা গাদা। আর এই কালো খাতা দুটোয় যত সব গুরু ফটক। চলে যেতে যেতে আবার ফিরে আসে, চুপি চুপি বলে, আর হ্যাঁ, বলে দিল আপনারা দুপুরবেলা ঘরে খিল ছিটকিনি লাগিয়ে শোও বসো। দুপুরবেলা খিল ছিটকিনি লাগিয়ে? আশ্চর্য, কেন বলো তো? পঞ্চু দু হাত উল্টে বলে, বুড়োর খেয়াল তো, বলছিল কেউ এসে পাছে আপনাদের বিরক্ত করে। জানলাগুলান তো খোলা আছে, হাওয়া আটকাবে না, আর ফ্যানও তো রয়েছে। একটু ঘাড় নড়বড়ে বটে, ভয় লাগে বুঝি মাথায় এসে পড়বে, তো পড়ে না। বলে হিহি করতে করতে চলে যায়। এমকে, কি করব, দরজা লাগাবো? বলছে যখন লাগা। আমারও এটাই পছন্দ, ফস করে যখন তোর নাম ধরে ডেকে বসবো আর কেউ শুনতে পারে, এ বেশ ভালো হলো। অ্যালবামের সাটা বেশিরভাগ ছবি হলদেটে হয়ে গেছে, তবে বোঝা যাচ্ছে রানী মায়াবতী একখানা সুন্দরী ছিলেন বটে। নানা বয়সের নানা ভঙ্গির ছবি, আপাদমস্তক গহনায় মোড়া, আবার হালকা সাজ, কত যে ছবি। শৌখিন ছিলেন বটে মহিলা। রাজা হরিন্দ্রনাথের রানী শান্তিলতার তেমন সৌন্দর্যও নেই, তেমন মহারানী মহারানী ভাবও নেই। দেখে মনে হচ্ছে বেশ ভালো মানুষ ছিলেন না রে এমকে? তাই মনে হচ্ছে,
তাছাড়া দাপটওয়ালা মহারানী মার্কা শাশুড়ির ভয়েই হয়তো। অল্প বয়সে তো বিধবাও হয়েছে শুনলাম, বেচারি। এই রাজা তখন নাকি নেহাত ছোট, তাই না? এমকে তখন নিবিষ্ট হয়ে দেখেই চলেছে। একসময় বলে, একটা জিনিস লক্ষ্য করেছিস টিসি? কি বল? তুই বল। টিসি বলে, বলল তো এনার কোনো ভাই বোন হয়নি, একমাত্র ছেলে। কিন্তু রানী মায়াবতীর দু একটা ছবিতে দেখা যাচ্ছে একটু ছোট বড় দুটো ছেলে, একরকম পোশাক পরা, ঠিক পিঠোপিঠি ভাইয়ের মতো। আবার ওই রানী শান্তিলতার দু চারটে ছবিতেও তাই। এর মধ্যে তো আবার শুধুই ছেলে দুটোর ছবি, ধারে পাশে এক গাদা খেলনাপত্তর। গুড। এমকে ওর পিঠটা ঠুকে দিয়ে বলে, আমিও ঠিক ওটাই লক্ষ্য করেছি। ইস টিসি রে, তোর এত মাথা, তবু কেন যে এত কথা? টিসি তখন বরাবরের মতো নিজের দোষ স্বীকার না করে বলে ওঠে, গোলামার্কা লোকেদের সঙ্গে একটু বেশি কথা কইলে সুফল পাওয়া যায় রে। তাদের মধ্যকার বেশি কথাগুলো হড়বড়িয়ে বেরিয়ে আসে। বলছিস? আমার তো তাই ধারণা। তবে চালিয়ে যা। বলে হেসে ওঠে। তারপর বলা বলি করে দুজনে। হয়তো ছিল দুটোই ছেলে, একটা হয়তো অল্প বয়সে মারা গেছে, মনের দুঃখে তাই সে কথা উল্লেখ করে না। তাই হবে, সব কটা ছবিতেই দেখ একরকম পোশাক। কালো মলাটের অ্যালবাম থেকেও তেমন ছবি দু চারখানা দেখা যায়। নেহাত ছোটও নয়, বছর 10-12 মতো বয়স হবে। ছোট ছেলেটা যেন বেশি সুন্দর দেখতে। এত বড় হয়েছিল, তবু কিছু বলল না। আশ্চর্য, রাজাকে একমাত্র ছেলে বলে বানাচ্ছে। কারণ কি বলতো? ওই তো বললাম, দুঃখ উতলে ওঠার ভয়। না, ওই বয়সের পরে আর দুজনকে দেখা যাচ্ছে না। একাই রাজপুত্র বড় হচ্ছেন। মুখ দেখে মনে হচ্ছে ওই দুটো ছেলের মধ্যে বড়টাই। আরে বাবা, রাজা তো দেখছি বেশ বিদ্বান রে। এমকে গ্র্যাজুয়েট হওয়া, টুপি মাথায়, ছবিও রয়েছে। রাজপুত্ররা তো তেমন হয় না শুনি। যা বলেছিস টিসি। আগের জনরা কি ছিলেন কে জানে। শিকার করা, ঘোড়ায় চড়া, সাহেব শুভ নিয়ে মাতা, ওই সবই তো শুনলাম। না টিসি, তুই যতই হ্যাবলা ভ্যাবলা ভান করিস, তোর ব্রেন আছে। টিসি গম্ভীরভাবে বলে, বেটে গোল্লা রসগোল্লা মার্কা চেহারাদের মগজে বুদ্ধি থাকে, এ কথা কেউ মানবে? তবু লম্বা বেটে দুজনেই সারা দুপুর ধরে ওই ছবিগুলোই দেখতে থাকে। গ্রুপ ফটোয় কে কার বোঝা যায় না, তবে মনে হয় কোনো বিয়ে টিয়ের ব্যাপারে বাড়িতে অনেকে একত্র হলে সেকালে যেমন তেঠেঙে টুল ফিট করে তাতে ক্যামেরা বসিয়ে ফটোগ্রাফাররা মাথায় কালো কাপড় ঢেকে যেসব ছবি তুলত, এ হচ্ছে তাই। এখনকার মতো উঠতে বসতে এত বেশি ফটো তোলা রাজা মহারাজাদের ঘরেও ছিল না। তবে তন্ন তন্ন করে দেখা গেল ওই দুটো ছেলের মধ্যে ছোটটাকে বছর 10-12 মতো পরে আর কোথাও দেখা যাচ্ছে না। তার মানে মারাই গেছে, কি বলিস? তাই হবে। বিকেল 4টের আগেই এরা দরজা খুলে রেখেছিল। বারান্দার একধারে বাথরুম, সেখানে আলনা, আরশি, ফর্সা তোয়ালে, সাবান টাবান সবই মজুদ। মানে অবস্থা পড়তি হলেও অভ্যেস রীতি আতিথ্যের কমতি হয় না। হয়তো আরশিতে ছাতা ধরা, আলনাটা নড়বড়ে, তোয়ালেটা তেমন দামি নয়, সাবান টাবান তেমন দামি নয়, তাছাড়া সবই ঠিক আছে। ঠিক 4টের সময় পঞ্চু বাহিত হয়ে চা আসে, তার সঙ্গে বিস্কুট ও বেশ গোটা কতক মিষ্টি। এরা বলে, মিষ্টিগুলো নিয়ে যাও বাবা, ওসব এখন চলবে না। পঞ্চু আকুতির গলায় বলে, খাও না, এখানকার মিষ্টি ভালো,
তা হোক, চায়ের সঙ্গে মিষ্টি ফিষ্টি খাই না আমরা। ফেরত নিয়ে যাব। পঞ্চুর করুণ গলা। ট্যাপা হেসে বলে, বয়ে নিয়ে যেতে কষ্ট হয়, পেটে ভরে নিয়ে চলে যেতে পারো। ধ্যাত, বলে কান থেকে কান হাসে পঞ্চু। এমকে আসতে বলে, ওরা অবশ্য ভাববে আমরাই মেরে দিয়েছি। ট্যাপা বলে, ভাবলেই বা কি, মেরে দিতেই তো পাঠিয়েছে। তাছাড়া ফেরত দিলেই যে শেষ পর্যন্ত কোথায় যাবে কে জানে। তারপর বলে, এই একটা সন্দেশ আমরা নিলুম, দুজনে ভাগ করে খেয়ে নিচ্ছি। বাকিগুলো তুমি ফুরিয়ে ফেলে খালি প্লেট দুটো নিয়ে যাও মানিক, তাহলে আর কেউ আমাদের বকবে না। পঞ্চু আবারও বলে, যা। এবং আর একবার বলতেই হঠাৎ এদের দিকে পেছন ফিরে গপ গপ করে গোটা শতেক মিষ্টি মুখে চালান করে প্লেট দুটো নিয়ে ঘাড় গুজে পালায়। তার ভাব দেখে এরা হেসেই অস্থির। একটু পরে আবার আসে পঞ্চু খালি পেয়ালা নিতে। আস্তে আস্তে বলে, কেউ যেন টের না পায় কুটুমবাবু। পাগল, কি করে পাবে? আমাদের বকুনি খাবার ভয় নেই। শুনে বেশ আশ্বস্ত হয় পঞ্চু এবং হ্যাঁ আপনারা খুব ভালো বলে একটি সার্টিফিকেট ঝেড়ে হৃষ্ট চিত্তে নিচে নেমে যায় পঞ্চু। খানিক পরে দেওয়ানজি আসেন। চাটা দিয়েছে? ঠিক আছে, তো একটা কথা জানাই, আজ আর সন্ধ্যায় রাজাবাবুর সঙ্গে দেখা হবে না। হবে না? না, মানে বলছেন আজ শরীরটা একটু বেশি খারাপ লাগছে, বরং কাল সকাল 9টা 9:30টার সময়। ঠিক আছে, তাহলে সন্ধেটা আমাদের আর একটা কাজ করতে দিন। দেওয়ানজি ভীতভাবে বলেন, সন্ধ্যায় আবার কি কাজ? দুপুরে তো ছবি টবি দেখলেন। সে আর এমন কি, আমরা তো এখানে সত্যি বরযাত্রী আসিনি যে যত পারবো খাবো আর গড়াবো। সন্ধ্যার দিকে যদি কয়েকজনকে কিছু জিজ্ঞেস করি। দেওয়ানজি স্তিমিতভাবে বলেন, কাকে কাকে বলুন? এই অন্তত ওই বামুন ঠাকুর মিশিজিকে, আয়া বিন্দুকে, নার্স মিসেস ভঞ্চুকে। মিসেস ফঞ্চুকে তো এখন পাওয়া যাবে না, এখানে কাজটা বন্ধ হওয়ায় এখন রাজ হাসপাতালে ডিউটি দিচ্ছে। আর মিশিজির তো রাত 10টার আগে নিঃশ্বাস ফেলবার সময় নেই, তবে বিন্দুকে পেতে পারেন। আচ্ছা তাই সই, মেশিরকে না হয় রাত 10টার পরেই পাকড়াও করা যাবে। আচ্ছা, ছোট ম্যানেজার বাবু তো এখানেই থাকেন। কি, ওই রাম জীবনটাকে জেরা করবেন? ওর পেট থেকে সত্যি কথা আদায় করতে পারবেন? সত্যি কথা বলা ওর কুষ্টিতে নেই। না, ঠিক ওকে নয়, ওর স্ত্রীকে যদি। ওর স্ত্রী? সে কি আর রাজি হবে? ভয় খাবে। বলবেন ভয়ের কিছু নেই, আমরা পুলিশের লোক নই, কিছুই নই, এমনি শখের গোয়েন্দা। ভয় আপনাদের নয়, পুলিশকেও নয়। ভালো মেয়ে, সত্যিবাদী, কিন্তু ভয় ওর নিজের স্বামীকেই। জানতে পারলে হয়তো ঠেঙিয়ে দেবে। হ্যাঁ, কি বলছেন? ঠিকই বলছি, ও ওই রকমই লোক, 1 নম্বরের পাজি। তাহলে তো কাজ কিছুই এগোচ্ছে না। কি আর করা, বিন্দুকেই পাঠিয়ে দিই, আর দেখি যদি মিশিরকে। চলে যাচ্ছিলেন, আবার ফিরে দাঁড়িয়ে বলেন, দেখলেন আমাদের রানীমার ছবি? কি চেহারাই ছিল! যা বলেছেন, যাকে বলে রানীর মতো রানী। কত ছবি, কত রকম। বরং এখনকার রাজাবাবুর মার, মানে রানী মায়াবতীর বৌমার তত না। না, উনি একটু বেশি লাজুক ছিলেন, তাছাড়া অল্প বয়সে বিধবা হওয়ায়। দুঃসাহসী ট্যাপা ফস করে বলে ওঠে, আচ্ছা, আপনি তো বলেছিলেন এখানকার রাজা জীবেন্দ্রনারায়ণ ওর মা বাবার একমাত্র সন্তান, কিন্তু বেশ কিছু ছবিতে তো দুই ভাইয়ের মতো ছবি দেখলুম। 2 ভাই? একটু থমকালো দেওয়ানজি। হ্যাঁ এই তো, বলেই দুটো পাতা খুলে দেখায় তাড়াতাড়ি।
একটিতে রানী মায়াবতী দুপাশে দুটি সাজা গোজা বালক নিয়ে আহ্লাদে ডগমগ হয়ে বসে আছেন, আর একটাতে রানী শান্তিলতার দুপাশেও ওই দুটি এক রকম সাজসজ্জা। দেওয়ানজি তাচ্ছিল্যের গলায় বলেন, এই ছবি দুটোও ছিল বুঝি ওর মধ্যে? শুধু এই দুটি কেন, আরও বেশ কয়েকটি ছবি তো রয়েছে, দুই ভাইয়ের মতো। না না, ভাইটাই কিছু নয়, কেউ নয়। বলতে বসলে অনেক ইতিহাস, মহাভারত। কেউ নয়, কিছু নয়, অথচ অনেক ইতিহাস, মহাভারত। দুই বন্ধু মুখ চাওয়াচাই করে, আর দুঃসাহসী ট্যাপা ফট করে বলে বসে, একটু শর্টকাট করে বলা যাবে না? শুনে কোনো লাভ নেই, তোমাদের কেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই। অনেক কালের একটা বিচ্ছিরি ব্যাপার। ওই জঞ্জালগুলো যে অ্যালবামে ভরা ছিল তা কে জানতো? এমকে আসতে বলে, বলতে বাধা থাকলে কিছু করার নেই, তবে কিসের সঙ্গে যে কিসের সম্পর্ক থাকে বলা শক্ত। ট্যাপা বলে ওঠে, কোনো দুর্ঘটনায় মারা টারা যাওয়ার ব্যাপার বুঝি? মারা মারা গেলে তো ভালো হতো, আপদযুক্ত। বলে দেওয়ানজি বেশ উত্তেজিতভাবে বলেন, শুনতে চাও বলছি, তবে তোমাদের কোনো কাজে লাগবার নয়। বলে যথাসাধ্য সংক্ষেপে যা বলেন তা সত্যি মহাভারত। ঘটনা এই রাজা জীবেন্দ্রনারায়ণের কোনো ভাই বোন না থাকায় রানী মায়াবতী ওর কোনো খেলুড়ে নেই, আহা বেচারি একা বলে বলে ক্ষোভ প্রকাশ করে নাতির একটা খেলুড়ে জুটিয়ে বসেন। রাজকুমারের থেকে বছর দেড়েকের মতো ছোট। রানী মায়াবতীর বাপের বাড়ির দিকের এক নেহাত গরিব আত্মীয়ের এক পাল ছেলেমেয়ের মধ্যে থেকে একটাকে চেয়ে নেন আমায় দে, আমার কাছে রাজ আদরে থাকবে বলে। তাছাড়া তার বাপকে ভাঙা বাড়ি সারাতে বেশ কিছু টাকাও দিয়েছিলেন। ছেলেটা দেখতে চাঁদের মতো ফুটফুটে বলেই মায়া দয়াটা বেশি উতলে ছিল বোধহয়। তা কথা রেখেছিলেন, নিজের নাতির সঙ্গে সমান করে রাজ আদরই রেখেছিলেন। একরকম খাওয়া দাওয়া, একরকম জামা পোশাক, বিছানা খেলনা। কে বলবে নিজের নাতি নয়? কিন্তু হলে কি হবে, হাড় দুঃখী ঘরের ছেলে, এত পেয়ে হয়ে উঠল বেয়ারা। লেখাপড়ার দিক দিয়ে যেতে চায় না, দাসদাসীর সঙ্গে দুর্ব্যবহার করে, আর যার খেলুড়ে করে আনা তাকে রীতিমতো হিংসে করে। দাদার যাতে অসুবিধে হয়, দাদার যাতে জ্বালাতন হয়, সেটাই যেন তার আমোদ। কাজেই রাজকুমার তাকে এড়িয়ে যেতে চাইতেন, অথচ রানী মায়াবতী তাকে চোখের মণি করে বসে আছেন। সত্যি নাতির তো বাপ না থাকলেও একটা মা আছে, সেটা নিজের নয়, কিন্তু এই পাতানো নাতিটি তো সবটা নিজের। তাছাড়া বাপের বাড়ির দিকের সে একটা আলাদা টান। দিনে দিনে ছেলেটা যত দূর নয় তত দূর মেজাজি হয়ে ওঠে, যা ইচ্ছে তাই করে। রানী মায়াবতী তাকে আগলে বেড়ান, কিন্তু একদিন করে বসল একটা কাণ্ড। কি জন্য যেন একজন দাসীর ওপর রেগে গিয়ে তার কোলের কচি ছেলেটাকে ছুঁড়ে মারল একটা ভারী ফুলদানি। ফলে যা হবার তাই হলো, 10 বছরের একটা ছেলে হয়ে পড়ল খুনের আসামি। পুলিশ কেস হলেই তো সর্বনাশ। স্বামী নেই, ছেলে নেই, ভরসার মধ্যে এই দেওয়ানজি, জীবেন্দ্রর বাবা হারেন্দ্র নারায়ণের একমাত্র প্রিয় পাত্র, রানী মায়াবতীর ছেলের মতো। তো এই দেওয়ানজির সাহায্যেই রানী মায়াবতী খুনি আসামিটাকে রাতারাতি তার মা বাপের কাছে গ্রামের বাড়িতে পাচার করে দিলেন এবং তার মা বাপকে জানিয়ে দিলেন ছেলে যেন জীবনে এমুখ না হয়, এলেই পুলিশ কেসে পড়তে পারে। ওদিকে সেই দাসীকে তার সমগ্র ফ্যামিলি শুদ্ধ অনেক টাকা দিয়ে তার দেশে চালান করে দেওয়া হয়েছিল, জমি জমা কিনে চাষবাস করে খাবে বলে। তো সে আজ হয়ে গেল প্রায় 30 বছর। জীবনে আর এই রাজবাড়িতে তার নাম কেউ মুখে আনেনি, যদিও রানী মায়াবতী শখের
আর আদরের বাড়াবাড়িতে ছেলেটার শিবকুমার নামটাকে পাল্টে নাম দিয়েছিলেন শিবেন্দ্র নারায়ণ। কাহিনীটি বলে নিয়ে দেওয়ানজি বিরক্তির সঙ্গে বলেন, ওই ছবি টবিগুলোকেও যে কেন তখন নষ্ট করে ফেলা হয়নি কে জানে। ওগুলো দপ্তরে তোলার আগে ওই বদ ছেলেটার ছবিগুলো বার করে দিতে হবে। রানী মায়াবতী একটু বেশি বাড়াবাড়ি করেছিলেন। শেষে পরে অবশ্য বলেছিলেন, লক্ষ্মী ছাড়াটার মা বাপের কাছে কথা দিয়েছিলাম নিজের নাতির মতো আদরে রাখবো, তাই রেখেছিলাম। তা আমরা গাছে কি ল্যাংড়া ফলে? কিন্তু দেওয়ানজি একটু দুঃখের হাসি হেসে বলেন, এখন নাতির বউয়ের ওপর রাগে ল্যাংড়াকেও আমরা লাগছিল। নাতির সঙ্গে প্রায়ই বচসা হচ্ছিল। আসলে ওদের প্রায় 100 বর্ষ আগের দৃষ্টিভঙ্গি আর এদের আধুনিক দৃষ্টিভঙ্গি। আর রানী বিদ্যুৎলতাও তো নিজের ধরন বদলাতে রাজি হচ্ছেন না। আমি তো ইশারায় ইঙ্গিতে বলেওছি কত সময়, রানীমা আর কতদিন, উনি বিদায় নিলে না হয় ওই সব বস্তির ছেলে মেয়েদের নিয়ে স্কুল করবেন। তো সে কথা হেসে উড়িয়ে দিয়ে বলেছেন, কে বলতে পারে আরো 20 বছর পৃথিবীতে টিকে থাকবেন কিনা। এইসব সংঘর্ষের সময় রানীমার অন্তর্ধান বড়ই ভাবিয়ে তুলেছে। উনি চলে যেতে ট্যাপা বলে, এমকে, রাজা সম্পর্কে তোর কি মনে হচ্ছে বলতো? আমাদের যেন এড়িয়ে চলতে চাইছেন। আজই আবার শরীর বিশেষ খারাপ হলো। সেই তো ভাবছি, ভিতরে গোলমাল আছে বাবা। সে তো আছেই, না হলে এমন একটা গোলমেলে ব্যাপার ঘটে। যেটা করবারও তো লোক মিলছে না। দেখি যদি বিন্দুবাসিনী আসেন। আজ সন্ধেটা মাঠে মারা যাচ্ছে। নেহাত মাঠে মারা গেল না। বিন্দুবাসিনীর কাছে অনেক তথ্য। প্রথমটা তো সে ভয়েই অস্থির। এরা গলায় মধু ঢেলে বলল, মাসি, ভয় খাচ্ছ কেন? আমরা তো আর পুলিশের লোক নই। তোমাদেরই ঘরের ছেলের মতো দুটো ছেলে, শখের গোয়েন্দাগিরি। তা তোমার ঠাকুর দেবতার নাম টাম করে বলো তো, যা জিজ্ঞেস করবো তার ঠিক ঠিক জবাব দেবে। ভয় খেয়ে কিছু চাপবে না তো? দেখো, আমরা তো রানীমার খোঁজ তল্লাশ করবো বলে জাহির করেছি। তো তোমাদের সাহায্য টাহায্য না পেলে কি করে হবে মাসি? একে মাসি ডাক, তাই এমন মিষ্টি কথা। এতেও গলে যাবে না বিন্দু? গলে গিয়েই কল গলিয়ে কথা বেরিয়ে আসে। আচ্ছা মাসি, বলো তো, নাতি ঠাকুমার সম্পর্ক কেমন ছিল? সে আর কি বলবো বাবা, আগে তো দেখেছি দুজনাই দুজনার প্রাণও তুল্য। কিন্তু ইদানিং ওই বউ বউ করে অশান্তি। বউ কেন ছোট লোকদের ছেলেপুলে নিয়ে মাখামাখি করে, বউয়ের পরামর্শে ছেলেকে কেন বাড়ি ছাড়া করে বোর্ডিং স্কুলে রেখেছিস, এই সব। তা বললে নাতির জন্য ভালোবাসার অভাব নেই। রাত দিন খবর নিচ্ছে মহারানী কেমন আছেন, মহারানী ঠিকমতো খাচ্ছেন কিনা, সদাই সজাগ। মহারানী বলেন বুঝি? হ্যাঁ, ঠাকুমাকে ওই আদরের ডাক। তো এমন হুঁশ, এই কদিন আগে একদিন রাতে হঠাৎ বুড়ির রানী মায়ের কাশির শব্দে ঘুম ভেঙেই টের পেলুম রানী মায়ের ঘরে সিগারেটের গন্ধ। সর্বনাশ, এ তো রাজা বাবুর গন্ধ। আমি পাশের ঘর থেকে কাশির শব্দ টের পাইনি, আর উনি দোতলা থেকে উঠে এসেছে। ভয়ে বুক ধড়ফড়, লজ্জায় মাথা কাটা। তাড়াতাড়ি উকি মেরে দেখি কি যেন একটা ওষুধ খাইয়ে দিল। ভয়ে কাঠ হয়ে চক্ষু বুজে বসে আছি, এই বুঝি বকা দেয়। এত ঘুম কেন? তা কিছু করলো না। চোখ খুলে উকি মেরে দেখি ঘরে নাই। তো তখনও ঘরে সিগারেটের গন্ধ ভাসছে। খুব সিগারেট খান বুঝি রাজাবাবু? খায় বোধহয়, তবে রানীমার ঘরে বসে কখনো খেতে দেখিনি। সেই রাতে বোধহয় খেয়েছিল। তা তুমি পাশের ঘরে কেন?
রানীমার ঘরে নয় কেন? সে কথা আর বলো না বাবারা, আমার নাকি নাক ডাকে, তাতে ওনার ঘুম হয় না। আচ্ছা বলো তো বাবা, আমার নাক ডাকলো আমি জানলুম না, ওনার ঘুম ভাঙলো? তো কি আর বলবো। তা একা তুমি বা কেন? নার্স দেখে না রাত্রে কাশি হলো কি কিছু হলো? নার্স দিদি? ও বাবা, উনি তো এক রাজরানী, রাত জাগা ওনার পোষায় না। শুধু ওষুধ খাওয়ানো আর জ্বর কাটি মুখে ঢুকিয়ে জ্বর দেখা ছাড়া আর কিছুই করেন না উনি। বা, তেমন লোককে রাখা কেন, বদলালেই তো হয়। ও বাবা, উনি হলেন গিয়ে ছোট ম্যানেজার বাবুর কোনো এক বন্ধুর পরিবার, ওনাকে কে ছাড়াবে? ছোট ম্যানেজার বাবু বুঝি খুব রাগী? রাগী? রাগী তো বটেই, আবার সিএনের ধারী। প্রকাশ করে ফেলো না বাবা, এ কথা বলেছি, তাহলে উনি আমার গর্দান নেবে। না না, কোনো কিছু প্রকাশ হবে না। এবার বলো তো মাসি, সেই হারিয়ে যাবার দিনটিতে ঠিক কী হয়েছিল? তোমার কথার সঙ্গে তোমাদের ওই মিশিরজির কথা তো মিলছে না। বিন্দুবাসিনী ভয়ের মুখ করে গলার স্বর নামিয়ে বলে, সত্যি কথা কই বাবা, মিশিরজি যেটা বলেছে সেটাই ঠিক। আমার না ভয়ে ভয়ে মাথা গুলিয়ে গেছিল। আস্ত মানুষটাকে চেয়ারে বোস করিয়ে রেখে শুধু নিচের তলায় নেমে বাটি গেলাসটা দিয়ে এসেছি। এসে দেখি মানুষটা হাওয়া। আর যে মানুষ নিজে কিছু করতে পারে না, ট্যাপা বলে ওঠে, তো সেই চেয়ারটা কোথায়, দেখলুম না তো। বিন্দুবাসিনী হঠাৎ ডুকরে উঠে বলে, চেয়ারখানাও তো তদব্দি হাওয়া। তাই? তাই তো। আর একটা কথা বলতে আমার গা কাঁপছে বাবা। নিচতলা থেকে এসে তো দেখলুম চেয়ার শুধু মানুষটা উবে গেছে, কিন্তু ঘরের হাওয়ায় রাজাবাবু সিগারেটের গন্ধ ছড়াচ্ছে। সর্বতা তো খায় না, তবে গায়ে যেন গন্ধটা লেগে থাকে। আবার বলে, তা বিড়িও তো তাই, ছোট ম্যানেজার বাবু চলে ফেরে বাতাসে বিড়ি বিড়ি গন্ধ ঘোরে। এবার যাই। আচ্ছা যাও, মিশিজিকে বলো কাজ সারা হলে যেন। এমকে, তোর একবার গায়ে কাটা দিল না? কখন বল? ওই যে যখন বলল এসে দেখে চেয়ার শুধু রানিমা হাওয়া, আর ঘরের হাওয়ায় রাজা বাবুর গায়ের গন্ধ। ঠিক তাই। এখন কিভাবে এগোনো হবে বল? দেখি, সবে তো একজনের মুখ খোলাতে পারা গেছে, আর একজন এলো বটে মুখ খুলতে, তবেই তার সাফ সাফ জবাব। মিশির ঠাকুর দুবার দু কথা বলবে না বাবু, যা বলেছে তাই বলবে। বিন্দু মিশিরকে বাটি গিলাস দিয়ে চলে গেল, আর মিশির রানিমার জল আর ক্ষীর নিয়ে গিয়ে দেখলো কি রানিমা নাই। ব্যাস, আর কোনো কথা জানে না মিশির। কিন্তু এটা তো জানে রানিমা কেমন লোক, রাজা বাবু কেমন লোক। বাবু, মিশির হচ্ছে নকর। 50 সাল 60 সাল মিশির এ বাড়ির ভাত খাচ্ছে। আচ্ছা বেশ, তাহলেও কথা থাক, কিন্তু বলো তো, তুমি কি কখনো দেখেছো কাউকে ভূতে উড়িয়ে নিয়ে গেছে? মিশিচি গম্ভীরভাবে বলে, মিশির ভূত ভি দেখেনি, ভগবান ভি দেখেনি, দেখেছে শুধু মানুষ। তো মানুষ ভি সব পারে। ব্যাস, আর কোনো কথা নয়। আরও অনেক রুটি বানাতে বাকি আছে মিশিরের। এমকে, লোকটা কি ওস্তাদ রে! তাই দেখলাম, তবে একটা মানুষ বটে। তোর খাতা কি বলে টিসি? এখনো কিছু বলছে না, আসল চাইকে দেখা হোক আগে। পরদিন সকালে এরা দেওয়ানজিকে জিজ্ঞেস করল, রাজাবাবুর শরীর কেমন? ভালো কিছু নয়, তবে আজ বেলা 9:30টার সময় আপনাদের ডেকেছেন। ধন্যবাদ। শুনুন, বলছি কি, রাজাবাবু খুবই মনমরা হয়ে রয়েছেন। সেটাই তো স্বাভাবিক। তাই বলছি যে, মানে বেশি কিছু জেরাটেরা করবেন না তো। ট্যাপা মদনাকে এবং মদনা ট্যাপাকে অলক্ষ্যে একটা সূক্ষ্ম চিমটি কাটে।
তার মানেটা হতে পারে, দেখ কি স্নেহ, একেবারে বাৎসল্যবৎ। এম কে বলে, দেখুন, আমরা তুচ্ছ প্রাণী, রাজা বাদশাহের কাছাকাছি আসার সুযোগ টুযোগ নেই। ওদের পক্ষে কোনটা বেশি হয়ে পড়বে তা ঠিক জানি না, তবে কেসটা যখন হাতে দিয়েছেন তখন তার স্বার্থে যেটা দরকার সেটা তো করতেই হবে। দেওয়ানজি মলিনভাবে বলেন, তা তো বটেই। সেই চাবির বিষয়টা আপনি কিছু বলবেন? কোন চাবি? সেই যে রানিমার ঘরের বড় বড় দেওয়াল আলমারির। ও হ্যাঁ, আচ্ছা বলবো, তবে এই কেসের সঙ্গে ওর আর কি যোগ? আপনারা রেডি থাকবেন ঠিক 9:30টার সময়। উনি কি শুয়েই থাকেন? হ্যাঁ, তা ঠিক নয়, বসেন, তবে বেশিক্ষণ বসে থাকলেই টায়ার্ড বোধ করেন। অর্থাৎ জানান দেওয়া, বেশিক্ষণ জ্বালাতন করবেন না ওকে। দেওয়ানজি চলে যেতেই টিসি বলে ওঠে, লোকটার কি অন্ধ স্নেহ, এদিকে নিজেই গোয়েন্দা ডেকে আনলি, অথচ খোকাবাবুকে জেরা করে জ্বালাতন করার ভয়ে। আমার মনে হচ্ছে ভদ্রলোকের নিজের মনের মধ্যেও বোধহয় এখন সন্দেহ ঢুকে বসেছে। অবস্থা এখন সেই যে কি বলে, সাপের ছুঁচো গেলা, তাই হয়েছে। এমকে, আমরা কি সাকসেস হব? নিশ্চয়ই হব। এই মনোভাব নিয়েই কাজে হাত দিতে হয় ডিসি। একটু পরে পঞ্চু এসে ডাক দেয়, চলেন রাজা বাবুর কাছে। সেটা কোথায়? কোথায় আবার, এই দোতলাতেই, চৌবাচ্চার আর একটা পাট, দক্ষিণ পাড়ে 10খানা ঘর নিয়ে রাজা বাবুর মহল। এইখানে আসতে এত তোড়জোড়, এত অ্যাপয়েন্টমেন্ট, একেই বলে রাজ কায়দা। দরজায় দরজায় ভারী ভারী পর্দা ঝোলানো। পঞ্চু একটা ঘরের সামনে এসে দাঁড়ায়, দরজায় ঝোলানো একটা ঘন্টা বাজিয়ে দেয়, পর্দা সরিয়ে এদের ঠেলে দেয়। মস্ত ঘর, মস্ত মস্ত সোফা সেট, চেয়ার টেবিল, মাঝখানের বড় একটা টেবিলের ধারে রিভলভিং চেয়ারে বসে আছেন যিনি, যদিও সাধারণ ধুতি পাঞ্জাবি পরা, তবু বুঝতে দেরি হয় না ইনি রাজা বাবু। সমস্ত পরিবেশের দিকে একবার চোখ ফেলে যুগল রত্ন টিকটিকি, আর সঙ্গে সঙ্গে দুজনের গায়েও কাঁটা দিয়ে ওঠে। রাজাবাবুর টেবিলে কিছু কাগজপত্র, একটা পাথরের পেপারওয়েট, আর তার পাশে একটা সিগারেটের বাক্স, 555 ব্র্যান্ড। টিসি ঠিক করেছে এখানে ও কিছুতেই কথা বলবে না, বলেও রেখেছে এমকে। প্রথম কথাটা তাই সেই বলে, আপনার অসুস্থতার সময় বিরক্ত করতে আসার জন্য দুঃখিত। না না, ঠিক আছে, কাজটা তো আমারই। বেশি সময় নেব না। আচ্ছা বলুন তো, বাড়িতে হঠাৎ এরকম একটা ঘটনা ঘটল, অথচ পুলিশে কোনো খবর দিলেন না? দেখুন, পুলিশে খবর দিলেই হইচই, পারিবারিক সম্ভ্রমের কথা ভেবেই। কিন্তু তাতেই কি লোক জানাজানি আটকালো? সে যাক, এখন ধরুন রানী মায়াবতীর সন্ধান মিলল, অপহরণকারীকে শনাক্ত করা হলো, তাকে অ্যারেস্ট করবে কে? প্রাইভেট ডিটেকটিভের তো সে ক্ষমতা নেই। বলছেন পুলিশে জানাবো? আমরা কি বলবো, আপনার বিবেচনার ওপর আমাদের কি কথা। তবে কিছু মনে করবেন না, এই নিষ্ক্রিয়তায় লোকের মনে নানা সন্দেহ আসতে পারে কি না। রাজা জীবেন্দ্র নারায়ণের আভিজাত্যপূর্ণ চেহারা এবং শান্ত ভাবের সামনে এসে ট্যাপার তো ভয়ই করছিল, মুখের ওপর কথাটা বলল এমকে। কিন্তু রাজাবাবু তাতে অপমানে উত্তেজিত হলেন না, শুধু একটু ক্ষুব্ধ হাসি হেসে বললেন, জানি এসেওছে, আমি আমার পিতামহী রানী মায়াবতীকে কিডন্যাপ করিয়েছি, এই তো। এসেছে তা জানতাম না, তবে হলেও আশ্চর্যের কিছু নেই। একদম নিশ্ছিদ্র ঘর থেকে আস্ত একটা মানুষ 5 মিনিটের মধ্যে উবে গেলেন। এর ব্যাখ্যা খুঁজতে সত্যি তো আর ভূতের কাছে যাওয়া যায় না। সে যাক, আপনার কারো উপর সন্দেহ হয়? রাজা জীবেন্দ্র নারায়ণ আস্তে মাথা নাড়েন। ঘটনার কিছু আগে আপনি কি রানিমার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন? না,
ওটা আমার যাবার সময় নয়। রানীমার ছাদের বাগানের মালিদের আপনি বিশ্বাস করেন? মালিদের? আপনারা মালিদের কথাও ভাবছেন? আমাদের প্রত্যেকের সম্বন্ধেই ভাবতে হয়। তাহলে বলতেই হয়, ওদের আমি ভগবানের থেকেও বিশ্বাস করি। আমার এখানে প্রতিটি কর্মচারী বিশ্বাসী। কথাটা শুনে খুব ভালো লাগলো। আচ্ছা, আপনাকে আর বেশিক্ষণ কষ্ট দেব না। কাছাকাছি আর একটা চেয়ারে নিথর পাথর হয়ে বসে রয়েছেন দেওয়ানজি। তার দিকে তাকিয়ে বলে এমকে, দেওয়ানজি, আমাদের সেই অকারণ কৌতূহলের আবদারটি জানিয়েছিলেন রাজাবাবুকে? আবদার? কি সেটা? আর কিছু নয়, সেই চাবি। দেওয়ানজি গলার স্বর নামিয়ে কিছু একটা বলেন, শুনে রাজাবাবু একটু হেসে ফেলেন। আপত্তির কিছু নেই, তবে আপনাদের কি মনে হচ্ছে রানীমা বাচ্চাদের মতো লুকোচুরি খেলতে ওদের কারো মধ্যে ঢুকে বসে আছেন? অসম্ভব সম্ভাবনাকেও উড়িয়ে না দেওয়াই আমাদের নিয়ম। দেওয়ানজি, আপনি জানেন না চাবি কোথায় থাকে? দেওয়ানজি মাথা নাড়েন। চাবি ঘরের মধ্যে নেই? চাবি ঘর? হ্যাঁ, চাবি ঘর। দেখেননি কোনোদিন? আশ্চর্য তো। ওই তো কোন দিকের যেন একটা দেওয়ালে ছোট্ট একটা কুলুঙ্গির মধ্যে মহারানী যে একখানা ঠাকুর বসানো আছে, তার নিচের একটা ডালা তুললেই চাবি ঘর। ছেলেবেলায় আমরা চুপি চুপি টাকা লুকোনো খেলতাম। ট্যাপা ভীষ্মের প্রতিজ্ঞা ভঙ্গ করে ফস করে বলে ওঠে, আমরা মানে? রাজাবাবু একটু থতমত খেয়ে বলেন, বাড়িতে আরও যেসব ছোট ছেলেরা থাকতো তারাই আর কি। ও আচ্ছা, আপনাকে আর বিরক্ত করব না, নমস্কার। আচ্ছা। বলে বিরতির রেখা টানতে রাজাবাবু সিগারেটের প্যাকেটের বাক্সর দিকে হাত বাড়ালো। আর ট্যাপা প্রতিজ্ঞাভঙ্গের পাপে পাপী হয়। বলে ওঠে, এন্তার সিগারেট খান বুঝি? রাজাবাবু এই আচমকা প্রশ্নে চমকে উঠে বলেন, কেন? না, সবাই বলে কি না বেশি সিগারেট খেলে ক্যান্সার হয়। জীবেন্দ্রনারায়ণ সকৌতুকে বলেন। এই বালক দুটিকে কোথায় পেলেন দেওয়ানজি? এমকে টিসির দিকে ভস্ম করে ফেলার দৃষ্টিতে তাকায়। ঘরে ফিরে এমকে হতাশ ভাবে বলে, ইচ্ছে করে বোকা সেজে হেও হোস কেন টিসি? টিসি অবিচলিত গলায় বলে, অন্যকে বোকা বানাতে। কি? কথাটা কি হলো? কি আর, এক পক্ষকে নিরেট বলে মনে করলে অপর পক্ষ দিব্যি নিশ্চিন্তে থাকে। ট্যাপা, ট্যাপারে। এমকে ট্যাপার দিকে হাত বাড়ায়। কিছুক্ষণ পরে পঞ্চু আসে, বলে, ছোট ম্যানেজার বাবু আপনাদের ডাকতেছে। এমকে আর টিসি পরস্পরের দিকে তাকায়। টিসি তখন তার ডায়েরি খাতায় আজকের অভিজ্ঞতার বিবরণ লিখছে। বলে, তুই যা, আমি একটু পরে যাচ্ছি। কি এত লিখছিস সেজেবিজি? বলে এমকে ওর কলমটা কেড়ে নিয়েই ফেরত দিয়ে বলে, আচ্ছা লেখ, আসিস পরে। কিন্তু একটু পরে নিচে নেমে গিয়ে টিসি কি দেখতে পেল এমকে? ছোট ম্যানেজার বাবু বললেন, আপনার তিনি তো আমার কথায় কান না দিয়েই বললেন, মাফ করবেন, পরে আসছি, একটু বাথরুমে যাচ্ছি, বলে ওই বাগান ধারে নেমে গেলেন। আর এলেন না। আর এলেন না বলছেন কি? এলে কি আমি তাকে খেয়ে ফেলেছি মশাই? আপনি আচ্ছা তো। প্রায় খেকিয়ে ওঠেন। টিসি বলে, তা ডেকেছিলেন কেন? কেন আর, রাজাবাবুর সঙ্গে কি কথাবার্তা হলো, কেমন দেখলেন তাকে, এই সব একটু জানতে। বলুন না, একটু শুনি। কিন্তু টিসির এখন ওই আবদার রাখার অবস্থা। টিসিকে খুঁজতে হবে না তার পার্টনার তাকে না বলে হঠাৎ এমন হাওয়া হয়ে গেল। সারা বাড়িতে সবাইকে জিজ্ঞেস করে বেড়ায় টিসি, কোথাও কারো সঙ্গে কোনো কথা কয়েছে কিনা তার পার্টনারটি। না,
এখানে নিচের মহলে কেউ তাকে সকাল থেকে দেখেইনি। দারোয়ান? না। আবার ফিরে এলো সেই ছোট ম্যানেজার বাবুর দেখিয়ে দেওয়া বাগানের দিকে। সঙ্গে পঞ্চু। কোথাও নেই, শুধু দেখতে পায় সেই বোবা কালাটা বাগানের ঘাস ছিঁড়ছে। কিন্তু পঞ্চু বলেছে ও বোবা কালা নয়, শুধু তোতলা, তাই তাকে জেরা। এই অন্য বাবুটা কোন দিকে গেছে দেখেছিস? আমি কি জানি? জানতেটা বলেছে কে তোকে? দেখেছিস কি না? সে তখন দাঁড়িয়ে উঠে চোখ মুখের কি একটা ইশারা করলো পঞ্চুর দিকে। পঞ্চু নিচু গলায় বলে, বলছে আপনাদের সঙ্গে বেশি কথা কইলে ছোট ম্যানেজার বাবু তাকে আস্ত রাখবে না। তা টিসি তো আর একটা নির্দোষ বেচারি শাস্তির কারণ হতে পারে না। টিসি দেওয়ানজিকে খবরটা জানিয়ে বলে, আমি একটু বেরিয়ে দেখি। দেওয়ানজি হা হা করে ওঠেন। কি জানি হঠাৎ কোথায় কি বিপদে পড়ে গেছে হয়তো। আপনিও আবার? আমি লোকজন দিয়ে সন্ধান করাচ্ছি। তবে আর কি করবে টিসি, পাগলের মতো ছটপট করা ছাড়া। এদিকে রান্না মহলে নিশ্চিত ঘোষণা হয়ে যায়, এও সেই ভূত ছাড়া আর কিছু নয়। তার মানে এবার রাজবাড়ির সকলকেই একে একে ভূত উড়িয়ে নিয়ে যাবে। ভয়ানক একটা প্রকোপ পড়েছে রাজবাড়ির ওপর। দিন দুপুরে ভয়ে ঠকঠকিয়ে কাঁপতে থাকে রান্নাবাড়ির দিকের লোকেরা। মিসিরজি বলে, আর সে ভুতুরে বাড়িতে থাকবে না, দেশে চলে যাবে। দেশে? দেশে আবার তোমার কে আছে? কেউ না থাক, ভূতও তো নেই। দেওয়ানজি কাকে কোথায় পাঠিয়েছিলেন কিংবা আদৌ কাউকেই পাঠিয়েছিলেন কিনা কে জানে, তবে বেলা গড়িয়ে গেলে ঘোষণা করলেন। পাওয়া গেল না। টিসি রাগ দেখিয়ে বলল, চমৎকার, আমি নিজে যাচ্ছি, বলে হনহন করে বেরিয়ে গেল। গেল তো গেল, আর এলো না। বিকেলে নয়, সন্ধ্যায় নয়, রাত্রিরে নয়, পরদিন নয়, তারপর দিন সকালেও নয়। এতেও যদি মিসিরজি এ বাড়ি ছেড়ে চলে যেতে না চায় তো কিসে যাবে? সে তো স্পষ্টই দেখল এই ছেলেটাকেও যেন দানই ছোঁ মেরে উড়িয়ে নিয়ে চলে গেল। রামজীবন রথ অবশ্য খ্যাক খ্যাক করে হেসে বললেন, ও দেওয়ানজি আসলে ভয়কে ন্যাজ গুটিয়ে পালিয়েছে। খুব বরকেছিল তো রানীমাকে খুঁজে বার করে দেব বলে। শুনে রাজাবাবুও বলেন, তাই সম্ভব। দেখলাম তো নেহাতি দুটো ফাজিল মার্কা ছোকরা মাত্র। দেওয়ানজি বললেন, কিন্তু ওদের জিনিসপত্র তো পড়ে। রামজীবন রথ সেই হাসি হেসে বলেন, জিনিস বলতে তো সেই সুটকেস দুটো, খুলে দেখুন গে, হয়তো দেখবেন ফাঁকা, লোক দেখিয়ে ফেলে গেছে। দেওয়ানজির সামনে বলার সাহসটা তার এলো কি করে? তবে দেওয়ানজির যেন ছেলে দুটো নিখোঁজ হওয়ায় তেমন উদ্বেগ নেই। তারপর সত্যি কি ছেলে দুটো হাওয়া হয়ে গেল আর ফিরে এলো না এই পাথরগুড়ি রাজবাড়িতে? তাই কি হয়? এলো বই কি, এলো। পরদিন বেলা 11টা-12টা নাগাদ মিসিরজি যখন তার গামছা নিয়ে পুটলি বাজছে দেশে চলে যাওয়ার তালে। রানীমা উপে যাওয়া পর্যন্তই তো তার এ বাড়ি থেকে ছুটে পালিয়ে যাওয়ার ইচ্ছে হচ্ছিল। এটা একটা নতুন সংযোজন। কিন্তু গামছা বাঁধাই সার, যাওয়া হলো কই? ভূতে দানয়ে উড়িয়ে নিয়ে যাওয়া ছেলে দুটো যদি এসে পড়ে বলে, ও মিসিরজি, তোমার রান্নাঘরে কোথায় কি আছে চটপট বার করো, পেটের মধ্যে ইঞ্জিন চলছে, ডন বৈঠক মারছে, বাঘ আঁচড়াচ্ছে, তাহলে? কিন্তু তারপর এক চিচিংফাক কাণ্ড, নাটকের মতো বললেই হয়। বেশ কিছু খেয়ে নিয়েই টিকটিকি যুগল বলে, চাবি চাই, চাবি। কিসের চাবি? বাহ, রানিমার ঘরের সেই দেওয়াল আলমারিগুলোর চাবি। চাবি ঘর না কোথায় যেন আছে।
ওরা বলেছিল, দেখেছি বটে, রানীমার বিছানার কাছে একটা ছোট্ট কুলুঙ্গিতে শিব ঠাকুর নাকি গড়াগড়ি খাচ্ছেন, সেখানেই নাকি চাবি ঘর। দেওয়ানজি বলেছেন, কি আশ্চর্য! আমি এতকাল ধরে রোজ এ ঘরে আসছি, দেখিনি। রাজাবাবু ছেলে দুটোর আত্মস্থ ভাব দেখে নার্ভাস ব্রেকডাউন ভুলে উঠে এসেছেন 3 তলায় রানী মহলে। তিনি বললেন, হ্যাঁ, মনে পড়ছে। ওর মধ্যেই ঠাকুরের নিচের একটা আংটা লাগানো ডালা আছে, একটু চাপ দিলেই খুলে যায়। কিন্তু অত খাটতে হলো না। দেখা গেল রূপোর রিঙে লাগানো এক গোছা চাবি সেই শিব ঠাকুরের নিচেই লেপ্টে পড়ে আছে। তার মানে সম্প্রতি তাতে হাত পড়েছে, এবং খুব ব্যস্ত তার হাত। 4-4টে বিশাল বিশাল দেওয়াল আলমারি। 1 নম্বরটা খুলতেই চোখ ঝলসে গেল। ভিতরটা ঠিক যেন একখানা ছোট্ট ঘর। সেই ঘরের দেওয়ালে ঝোলানো যত সব শিকারের সরঞ্জাম, বন্দুকের বাক্স, তলোয়ার, ভোজালি, কুকরি, এমনকি তীর ধনুকও। এ নাকি স্থানীয় দেহাতিদের অস্ত্র, তীরের মুখে বিষ মাখিয়ে রাখে। 2য় নম্বরটা খুলেও চোখ ট্যারা হওয়ার জোগাড়। বিশাল ওয়ার্ড্রোবের মতো ওই জায়গাটার মধ্যে হ্যাঙ্গারে ঝোলানো দরবারের পোশাক, এখনো ঝকমকে জড়ি, ঝলমল সলমার কাজ করা সব পোশাক। কোমর বন্ধটায় সত্যি মুক্ত পাথর বসানো কারুকার্য। কিন্তু এখন আর বেশি তারিফ করে দেখার সময় কোথা। না, 4 নম্বরটা পর্যন্ত আর যেতে হলো না। 3 নম্বরটা খুলতেই সকলেই প্রায় আ করে উঠল। তা এ অভিযানে এদের সঙ্গে বিন্দুবাসিনীকেও আনা হয়েছিল। সে সর্বদা এ ঘরে থাকতো বলে। সে তো প্রায় ডুকরেই উঠল। কিন্তু কি ছিল 3 নম্বরের মধ্যে? আসলে কিছুই ছিল না, একটি জিনিস বাদে। খোলা মাত্রই মনে হলো যেন একটা ফাঁকা লিফটের ঘর। শুধু তার মাঝখানে বসানো রয়েছে রানী মায়াবতীর সেই ঐতিহাসিক চাকা দেওয়া বেতের চেয়ারটি। বিন্দু ডুকরে ওঠে। হ্যাঁ, এই তো সেই চেয়ার গো, এখান থেকে তাহলে উপে গেছে রানীমা। কিন্তু শুধু চেয়ারখানা পেলে আর কি হবে, তার মালিক কোথায়? এমকে বলে, সেই তো কথা, মনে হচ্ছে এই পথ দিয়েই তাকে পাচার করা হয়েছে। কিন্তু পথটা কোথায়? দমবন্ধ একটা ছোট্ট ঘর তো শুধু। এমকে বলে, পথ কোথায় সেটা আমি এখনো জানি না, দেখি। বলে ঢুকে পড়ে সেই লিফটের ঘরের মতো ঘরটার মধ্যে। চেয়ারটা এদিকে ঠেলে সরিয়ে দিয়ে আর আলমারির পিছন দেওয়ালটায় কি যেন নিরীক্ষণ করে দেখেই একটা হ্যান্ডেল ধরে চাপ দিয়ে দেওয়ালটাকে সরিয়ে সরিয়ে দেয়। সেটা গিয়ে সেটে যায় বাড়ির বাইরের দেওয়ালে। দেখা যাচ্ছে পেছন দেওয়ালটা একটা লোহার শিটের। দৃশ্যটা দেখেই থমকে শিউরে উঠতে হয়। বিশাল একটা হাঁ হাঁ করা ফাঁকা জায়গা, যেখান থেকে একটু পা ফসকে পড়ে গেলেই সরাসরি 3 তলা থেকে নিচে বাড়ির পিছনের জঙ্গুলে বাগানে। রাজাবাবু আর দেওয়ানজি দুজনেই শিউরে আর্তনাদ করে ওঠেন। ও, এখান থেকেই তাহলে ঠেলে ফেলে দেওয়া হয়েছে তাকে? টিসি আর কতক্ষণ চুপ করে থাকবে, বলে ওঠে, আহা কি ব্রেন! ফেলে দেওয়া হয়েছে, তাহলে এতদিন গলিত শব্দের গন্ধে পাগল হয়ে যেতে হতো না। রানীমাকে মেরে ফেলে কার কি লাভ? জ্যান্ত নিয়ে গিয়ে নিজেদের খপ্পরে ফেলতে পারলে তবেই না। রাজাবাবু হতাশভাবে বলেন। মুক্তিপণের দাবির কথা বলছো? এমকে একটু হেসে বলে, কতকটা তাই, তবে মনে হচ্ছে দাবিটা স্বয়ং রানীমার কাছ থেকেই। এখানে একটা দরজা ছিল, আমিও কোনোদিন জানতাম না। কিন্তু কেন ছিল বলুন তো দেওয়ানজি? কি জানি, রানীমার তো অনেক অদ্ভুত শখ ছিল, হয়তো এও তার একটা। সেকালে রাজরাজটার বাড়ির মধ্যে নাকি বিপদ আপদের সময় প্রাসাদ থেকে পালিয়ে যাওয়ার জন্য সুড়ঙ্গ পথ থাকতো, এও হয়তো সেই রকম। পালানো কোথায়, এ তো শূন্যে ঝাঁপ দেবার। এমকে বলে,
তাই নাকি? ছাদে বাগান বানাতে মালি ওঠার ওই হালকা লোহার মইটা কি মালির জন্যই বানানো হয়েছিল? হ্যাঁ, তাই তো। দেওয়ানজি হাঁ হন। ওটা তো বরাবরই আছে। কোথায় যেন পড়েছিল, এখন কাজে লাগানো হয়েছিল। রাজাবাবু বলেন, কিন্তু আমার 3-4 পুরুষের বাড়ি, আমি জানলাম না, আপনারা এত সব জানলেন কি করে? কে বলে, নিরীক্ষণ শক্তিটাকে একটু বাড়িয়ে বাড়ির পিছন দিকে গিয়ে ঘাড় উঁচু করে রানীমহলের এই দেয়ালটার দিকে ভালো করে তাকাতেই রহস্যটা ধরা পড়েছিল। আপনারা সেই পিছনে গিয়েছিলেন নাকি কাটা ঝোপের মধ্যে? যাব না? কাঁটা ঝোপ কেন, দরকার হলে আগুনেও ঝাঁপ দিতে হয়। দেখতে পেয়েছিলাম সারা বাড়ির পুরনো দেওয়ালে যেমন শ্যাওলার ছোপ পড়েছে, খাজে খাজে গাছ গজিয়েছে, খানিকটা চৌকো জায়গায় যেন ঠিক তেমনটি নয়। আসলে ইটের দেওয়ালে পড়া শ্যাওলা আর লোহার পাতে পড়া শ্যাওলার তো তফাৎ থাকে, সেইটা দেখেই সন্দেহ হয়। তারপর দেখা গেল ভাঙা ইট পাটকেল সরিয়ে কাঁটা ঝোপ কেটে খানিকটা পথ সাফ করা হয়েছে, যেন গাড়ি ঢোকাবার মতো করে। তখনই সন্দেহ হলো এইখান দিয়েই পাচার করা হয়েছে রানীমাকে। মাথায় খেলে গেল সেই প্রথম দিন দেখা রানীমার ঘরের দেওয়ালের বড় বড় দেওয়াল আলমারির দৃশ্য। জায়গাটা যেন নিচে ওরই কাছাকাছি। তখনই এক ফাঁকে দোতলার বারান্দার পিছনের কার্নিশে ঝোলানো মালির সেই মুইটা দেখে নেওয়া গেল। হ্যাঁ, ঠিক তাই। মুইয়ের পায়ায় তাই মাটি, কাদা আর ঘাসের কুচি লেপ্টে রয়েছে। রাজবাড়ি শান বাঁধানো ভিতর উঠোন থেকেই মই লাগানো হয়। মাটি ঘাসের কুচি আসবে কোথা থেকে? কিন্তু ওই সরু সিঁড়ি দিয়ে একটা মানুষকে নামানো সম্ভব? কেন নয়? বলছেন তো পাখির মতো হালকা আর ছোট্ট হয়ে গিয়েছিলেন। পাট করা চাদরের মতো কাঁধে ফেলে নিয়ে নেমে আসতে কতক্ষণ। তা হতচকিত রাজাবাবুও জেরায় কম যান না। কিন্তু তিনি চেঁচালেন না কেন? কি করে চেঁচাবেন? ঘুমের ওষুধ খাওয়া ঝিমোনো 100 বছরের বড় মানুষ চেঁচাতে পারে? ঘুমের ওষুধ? সেটা আবার কে কখন খাওয়ালো? এই বিন্দুবাসিনী তো বলছে মহারানীর খাবার আনাবার জন্য তার রূপোর বাটি গেলাসটা নিচে নামিয়ে দিয়ে আসার সময়টুকুর মধ্যেই ঘটে গেছে ঘটনা। তার আগে বিন্দু মাসি খাইয়ে গেছিল। হ্যাঁ, বিন্দু? অসম্ভব। অসম্ভব কিসে? মাসি সেদিন রানীমার খাওয়ার আগে তুমি ওকে একটা ওষুধ খাওয়াওনি? বিন্দু সাদা হয়ে যাওয়া মুখে বলে, ওষুধ? আমি? ওষুধ তো নার্স দিদি খাওয়াতো। হ্যাঁ, তা খাওয়াতো, কিন্তু সেদিন নার্স দিদি ছুটে নিয়ে চলে যাওয়ায় তুমি খাওয়াওনি? বিন্দু আড়ষ্ট হয়ে বলে, হ্যাঁ, দিদি আমারে বলে গেছিল খাবার দেওয়ার একটু আগে এই হজমের বড়িটা খাইয়ে দিও। কি বড়ি? দেখো তো চিনতে পারো কিনা। বলে এমকে একটা ট্যাবলেটের খালি মোড়ক পকেট থেকে বার করে বাড়িয়ে ধরে। এইটা তো সকলেরই পরিচিত জিনিস, একটা ক্যাম্পোজের মোড়ক। বিন্দু আস্তে মাথা কাত করে, হ্যাঁ এইটি তো। এ কাগজ আপনি এতদিন পরে কোথায় পেলেন? এমকে একটু হাসে, হ্যাঁ এতদিন পরে ঠিকই, তবে এর মধ্যে কি ওই ঘরটা তেমনভাবে সাফ করা হয়েছিল? বিন্দু স্বীকার করে, তেমনভাবে কিছুই হয়নি। ভয়ে ও ঘরে আর উঁকি মারেনি বিন্দু। এমকে বলে, সেই প্রথম দিনই ও ঘরের মেঝে পড়ে থাকা এটাকে দেখতে পাই আমরা, আর দেখেই ব্যাপারটা কিছুটা আন্দাজ করতে পারি। তাছাড়া সেদিন ছাদের বাগান দেখতে গিয়ে একটা টবের আড়ালে এই চিরকুটটা দেখতে পাই। দেওয়ানজি, দেখুন তো এ হাতের লেখা কার, চিনতে পারেন কি না? দেওয়ানজি বুক পকেট থেকে চশমা বার করে পড়েন। 10 মিনিটের মধ্যেই কাজ সাফাই করে ফেলতে হবে। পড়ে আসতে বলেন। মনে
মনে হচ্ছে নার্স মিসেস ভুঞ্চুর। মাঝে মাঝে ওষুধপত্রের বিলের সঙ্গে টাকা চেয়ে পাঠাতেন, এই হাতের লেখাই। হ্যাঁ, তারই। আর তিনি হচ্ছেন ষড়যন্ত্রের এক প্রধান নায়িকা। আসলে তিনি নার্সও নয়, মিসেস ভুঞ্চুও নয়, সবটাই ছদ্ম ব্যাপার। নার্স নয়? না, ষড়যন্ত্রের নাটের গুরু ছোট ম্যানেজার বাবু তাকে নার্স পরিচয়ে রাজবাড়িতে এনে ঢুকিয়েছিলেন, সর্বদা মূল আসামির সঙ্গে খবর সাপ্লাই দিয়ে যোগাযোগ রাখতে। ছোট ম্যানেজার বাবু মানে রামজীবন বাবু? হ্যাঁ, রামজীবন রথ। তার রথের চাকাটি বেশ গড়গড়িয়েই চালিয়ে চলেছিলেন তিনি। তবে বেশি চালাকি করতে গিয়ে কাগজে বিজ্ঞাপন দিয়ে বসে নিজের জালেই নিজে আটকা পড়ে গেলেন। ভেবেছিলেন দেওয়ানজি যখন খবরটা লোক জানাজানি করতে বারণ করছেন, তখন হয়তো ওর এতে স্বার্থ আছে, তাই লোক জানাজানি করে বসলেন। আর সেই সূত্রেই এই বালক দুটোর আবির্ভাব। রাজাবাবু ঈষৎ লজ্জিতভাবে বলেন, আমার কথা আমি উইথড্র করে নিচ্ছি, কিন্তু আসলে রানী মায়াবতী এখন কোথায় আছেন, কেমন আছেন, কে কি উদ্দেশ্যে নিয়ে গেছে জানতে না পারা পর্যন্ত। আপনার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে আছেন, ছদ্মনামে মিসেস ভুঞ্চুর শহরতলির বাসায়। দ্বিতীয় প্রশ্নের উত্তর জানা নেই, তবে বেঁচে আছেন। আর তৃতীয় প্রশ্নের উত্তর আগেই বলেছি, মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে, তবে সেটা তার কাছ থেকেই। কিন্তু আসল আসামিটা কে? কেন, আপনাদের রাজবাড়ির পারিবারিক অ্যালবামে সযত্নে সমাদরে যার 10-20খানি ছবি রাখা আছে, স্বয়ং রানী মায়াবতীর কোলের কাছে স্বর্গীয়া রাজমাতার পাশে এই রাজা জীবেন্দ্র নারায়ণের সঙ্গে এক বেশভূষায় সাজিয়ে, ছেলেবেলায় রাজবাড়িতে প্রতিপালিত সেই মাথা ভাঙার সরকার বাড়ির ছেলে শিবপদ সরকার ওরফে শিবেন্দ্র নারায়ণ সিংহ রায়। রাজা জীবেন্দ্র নারায়ণ স্তম্ভিত হয়ে বলেন, সে এখনো বেঁচে আছে? মানে তাকে কোথায়? অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তবে নিজেকে পাথরকুড়ির রাজবাড়ির ছেলে শিবেন্দ্র নারায়ণ সিংহ রায় বলে পরিচয় দেন। সাজসজ্জা চালচলন সবই রাজকীয়। হরদম সিগারেট খান, এবং সেই সিগারেট আপনার ব্র্যান্ডের। মনে হয় সাপ্লায়ার ওই রথ মশাই। ওর সঙ্গে মানে মাফ করবেন রাজাবাবু, ওর সঙ্গেই তো কারবার। ওকে হাত করেই তো শিবেন্দ্র নারায়ণ এত দূরে এগোতে পেরেছেন। এরকম নিঘিন্নে চরিত্রের লোককে যে আপনারা কি করে এতকাল পুষে এসেছেন। ওর নিজের রানীমহলে প্রবেশের পারমিশন নেই বলে এনে হাজির করেছিলেন ওই নার্স মিসেস ভুঞ্চুকে, আসলে যিনি মিসেস শিবপদ সরকার। হ্যাঁ, এসব কি বলে চলেছ হে? গোয়েন্দা গল্প বানিয়ে চলেছ যে। ট্যাপা আর চুপ করে থাকে? বলে উঠবে না? ঠিক আছে, বানানো গল্প তো, তাহলে আমাদের বিদায় দিন। না না, সে কি? বলে রাজাবাবু তাড়াতাড়ি নম্রতা দেখিয়ে তার গোঁসা ভাঙান। এমকে বলে, তো আসলে একটা গল্পেরই মতো। একদা রাজবাড়িতে প্রতিপালিত ওই শিবপদ সরকার 10-12 বছর বয়সে একটা মারাত্মক কাণ্ড করে বসে, যে রাজবাড়ি থেকে বিতাড়িত হয়। এটা আমার দেওয়ানজির কাছ থেকেই শোনা। তারপর খবর নিয়ে জানলাম নিজের বাড়ি থেকেও উনি অনেক কালে বিতাড়িত। অতঃপর নিজে নিজেই মনের মতো একটি বিয়ে করে। দুজনে নানাভাবে আর নানা নামে জালিয়াতি কারবার করে বেড়ান। এই নর্থ বেঙ্গলে ওর অনেক কীর্তি আছে, আছে কলকাতাতেও। সম্প্রতি আবার মাথায় এসেছে খেল দেখাবার। আসলে ছেলেবেলায় রানীমার আদরের গোপাল হয়ে এখানে থাকার ফলে রাজবাড়ির অন্ধি সন্ধি সব জানা তো। হঠাৎই রথমশাইয়ের সঙ্গে শুভ যোগাযোগে অ্যাকশনে নেমে পড়েছেন।
ওর উকিলের কাছে প্রতিপন্ন করেছেন উনি রানী মায়াবতীর দত্তক পুত্র। একসময় রানীমার ওপর অভিমান করে চলে গিয়েছিলেন, আবার ফিরে আসায় রানীমা কৃতার্থ। তো এখন তিনি আপন পৌত্র রাজা জীবেন্দ্র নারায়ণের প্রতি বিশেষ বিরূপ হওয়ায় ওই দত্তক পুত্রটিকেই সমস্ত সম্পত্তি লিখে দিতে ইচ্ছুক। তাই রানীমা কোনো মতে নার্স টার্সের সাহায্যে দত্তক পুত্রের বাড়িতে পালিয়ে এসে রয়েছেন। উইল সমাধা করে ফিরবেন। রাজাবাবু নিঃশ্বাস ফেলে বলেন, এই যে সমুদ্র চুরি তুলল। দেওয়ানজি নিঃশ্বাস ফেলে বলেন, এই যে মিস্টার ব্রেকের গল্পের অধিক। বেচারি দেওয়ানজি সে কোন অতীতে পুরনো লাইব্রেরির স্টক থেকে পড়া। গোয়েন্দা গল্পের দৌড় মিস্টার ব্রেক পর্যন্তই, কিন্তু এই সন্ধান জোগাড় করে ফেলার বিরাট পর্ব সমাধার কাহিনীটি কি? এমকে বলে, সে তো বলতে গেলে মহাভারত, তবে ছোট ছোট ব্যাপার থেকেই সূত্র আবিষ্কার হয়। যেমন এই সামান্য ক্যাম্পোজের খোসাটা বা মিসেস ভঞ্চুর হাতের এক লাইন লেখাটা। তবে আবার বড় কিছু লাগে, হাতাতে হয়, যেমন ছোট ম্যানেজার বাবুর হিসাবের খাতা বা রোজ নামচার খাতাটা। সেসব আপনি? কে করব বলুন, উপায় কি? গোয়েন্দাকে একরকম চোরের রাজাও বলা চলে। উনি নিশ্চিন্ত আছেন ওর নিজের অফিস ঘরের ড্রয়ারের মধ্যে চাবি বন্ধ করা আছে, কিন্তু সাতকালের পুরনো ড্রয়ারের নিচের তক্তাখানা যদি আলগা হয়ে ঝুলতে দেখা যায়, লোভ সামলানো যায় বলুন? বিশেষ করে উনি যখন নাটের গুরু, তো তা থেকেই খানিকটা লাভবান হওয়া গেছে। কিন্তু মিসেস ভঞ্চুর শহরতলির বাড়িটা আবিষ্কার করলেন কি করে? সেটা অনেকটা ভাগ্যের দান। আসলে উনি নার্স পরিচয়ে রাজ হাসপাতালের সঙ্গে একটা যোগাযোগ রাখতেন। কাজেই আসা যাওয়ার কাণ্ডারি সাইকেল রিক্সারা, তাদেরই একজনের সঙ্গে ভাব জমিয়ে ফর্সা নার্স দিদির বাড়িতে নিয়ে যেতে বললাম, ভীষণ দরকার বলে। ফর্সা জানলেন কি করে? দেখেননি তো? সেটা বিন্দু মাসির কথার ফাঁক থেকে। রং তো ফর্সা, তবু সর্বদা পাউডার মাখা, এইরকম একটা কিছু বলেছিল। আসলে গোয়েন্দাদের কাজই হচ্ছে, যখন যা দেখবে শুনবে মনে গেঁথে নেবে, ভবিষ্যতে কাজে লাগতে পারে ভেবে। কিন্তু শুধু সন্ধান পেলেই তো হবে না, সেই খবর থেকে তাকে উদ্ধার করে আনার কি পথ? ট্যাপা বলে ওঠে, সে তো দিয়েছি আগে। প্রাইভেট গোয়েন্দারা যতই ক্যাপাসিটি দেখাক আর আসামির সন্ধান করে ফেলুক, তাকে অ্যারেস্ট করবার ক্ষমতা তাদের নেই। তার জন্য পুলিশি ব্যবস্থা ছাড়া গতি নেই। তবে আপনি রাজা মানুষ, একজন এমএলএ, আপনার কি আর কোনো প্রবলেম হবে? কিন্তু এই 3 দিনের মধ্যে এত খবর তোমরা জোগাড় করলে কি করে বাবা? বলেছিলে কদিনের জন্য আমরা একটু হারিয়ে যাচ্ছি। দেওয়ানজির এই বিগলিত প্রশ্নে এরা বলে, চেষ্টা তো ছিলই, তবে ভাগ্যও ভালো ছিল। সন্ধান নিতে গিয়ে বুঝলাম পাড়ার লোক ওই মিসেস ভঞ্চু ওরফে মিসেস সরকারের ওপর মহা খাপ্পা। মাঝে মাঝে চা বাগান থেকে চলে আসা ওর স্বামী ওই রাজবাড়ির ছেলেটির মান অহংকার দেখে ভীষণ বিরক্ত। পাড়ার লোকের কথা শুনে মনে হলো ওদের ধারণা এই কর্তাগিন্নি দুজনে কিছু সমাজ বিরোধী কাজটাজের সঙ্গে যুক্ত। অনেক নিন্দে টিন্দে করলো, তবে একজন যেই ফস করে বলে ফেলল, এই তো কদিন যেন দেখছি কোথা থেকে মেম বুড়ির মতো একটা হাড় বুড়িকে নিয়ে এসে বাড়িতে রেখেছে। বলে দেশ থেকে অসুস্থ দিদিমাকে নিয়ে এসেছে চিকিৎসা করাতে। আমাদের তো বিশ্বাস হয় না, মনে হয় অন্য ব্যাপার। কেবলই তো শুনতে পাওয়া যায় বুড়ি চিল চেঁচানি চেঁচিয়ে বকাবকি করছে। এই শুনেই না স্থির নিশ্চিত হওয়া গেল ওই মেমবুড়ি আর কেউ নয়, রানীমা। তবে এই বেলা ধরতে চান, বেশি চেঁচাতে গিয়ে প্রাণ পাখিটা না খাঁচা থেকে বেরিয়ে উড়ে পালায়। হ্যাঁ, ট্যাপা এরকম ঘোরানো ভাষায় কথা বলতে ভালোবাসে।
তা তক্ষুনি গিয়ে পড়েও দেখা গেল পাখি খাঁচা থেকে উড়ে পালিয়েছেই। তবে রানী মায়াবতীর দেহ খাঁচার মধ্যে থাকা প্রাণ পাখিটি নয়, দুটি আসামি পাখি তাদের বাসা থেকে। পুলিশ টুলিশ নিয়ে গিয়ে দেখা গেল বাড়ির দরজায় তালা দেওয়া, ভিতরে কে যেন চি চি করে চেঁচিয়ে চলেছে। তা চিচি তো হবেই, আর কি চিল চাচানোর ক্ষমতা থাকে? দরজা ভাঙিয়ে দেখা গেল বেচারি বুড়ি চেঁচিয়ে চলেছেন, শিবে, শিবে, গেলি কোথায়? তবে বিছানাপত্র ভালো, ফর্সা ধবধবে লেসের সেমিজ পরে শুয়ে আছেন। ইদানিং যেমন থাকতেন, শাড়ি পরতে পারতেন না। দেখা গেল রানী মায়াবতীর ব্যবহারের জামা টামা, জিনিসপত্র, ওষুধ টষুধ সব রয়েছে। খুব সম্ভব মিসেস ভঞ্চু ছুটিতে দুদিন বাড়ি যাচ্ছে বলে যে ব্যাগটি নিয়ে গিয়েছিলেন তার মধ্যে রানিবার জিনিসপত্রটি ভরে নিয়ে গিয়েছিল। তাই নির্ঘাত, কষ্টে তো রাখবে না, কাজ উদ্ধার করার দরকার তো। কিন্তু পেরেছিল তা? রানী মায়াবতীকে দিয়ে একটা সই করাতে পেরেছিল এই 15-16 দিনে? না। রানী মহলে নিজের চিরকালের জায়গায় প্রতিষ্ঠিত হয়ে রানী মায়াবতীর চিচি গলাও একটু চড়ে। আমাকে কিনা হুমকি দেয়, সই না করলে গলা টিপে মেরে ফেলবে। আমি বলি ফেল, তাই ফেল, বুড়ি মেরে খুনের দায়ে পড়। তবে মনে ভাবিসনি রানী মায়াবতীকে হজম করতে পারবি। একদা দুধ কলা দিয়ে কি কালসাপি পুষেছিলাম, তো হাত ফসকে পালিয়ে গেল। ওকে আর ওই নার্স সেজে ছলনা করা বউটা, তার নাক কান কেটে ঝামা ঘষলেও গায়ের জ্বালা যাবে না আমার। ভাত রেঁধে এনে আমায় বলে কিনা, ভালো চান তো খান বলছি। এত আসপত্তা, বলি ভালোটা চাইছে কে? জন্মজীবন আমি মিশিরজির হাতে ছাড়া খেলাম না। আর শুনে মিশিজি মনে মনে নাক কান মলে। ভাগ্যিস ভূতের ভয়ে দেশে চলে যায়নি। পালের গোদা এবং ষড়যন্ত্রের নায়িকা হাত ফসকে পালিয়ে গেলেও নাটের গুলুটি ধরা পড়লেন, কারণ পুলিশ নিয়ে রানীমাকে উদ্ধার করতে যাওয়ার খবরটি তিনি তৎপর হয়ে সাপ্লাই করেছেন, সেটি ধরা পড়ল। তারপর আর কি, পুলিশি জেরার দাপটে সব কবুল করতে বাধ্য হলেন রামজীবন রথ। ওই শিবেন্দ্র নারায়ণ সিংহ রায় তাকে মোটা ঘুষ কবলেছিলেন সহায়তা করতে। তা তিনি করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত লাভের অঙ্কে শূন্য, বদলে হাজত পাস। বিশ্বাসঘাতকের ভাগ্যে যা হয়। রাজা জীবেন্দ্র নারায়ণ গম্ভীর গলায় বলেন, আপনাদের বয়স দেখে কৌতুক করে বালক বলে ফেলেছিলাম, এই জন্য ক্ষমা প্রার্থী। আপনারা আমার যা উপকার করলেন তার উপযুক্ত কৃতজ্ঞতা জানাবার ভাষা আমার নেই। আপনাদের আরও অনেক উন্নতি হোক। আর মহারানীকে ফিরে পাওয়ার আনন্দ টাকায় মাপা যায় না। তবু সে আনন্দ জানিয়ে এই যৎসামান্য একটু পারিশ্রমিক। বলে একখানি 20,000 টাকার চেক ধরে দেন এদের সামনে। এরা অবশ্য বলে উঠল, রানীমাকে যে পাওয়া গেল এতেই আমাদের সব পরিশ্রম সার্থক। এটা আমাদের এখন জীবনের প্রয়োজনের তাগিদে পেশা হয়ে দাঁড়ালেও আসলে নেশাই। তবে রাজবাড়ির আদর যত্নের কথা জীবনে ভুলব না। ঘরে এসে ট্যাপা চেকটা হাতে নিয়ে চাপা গলায় বলল, মদনা রে, আমরা বেঁচে আছি তো? মদনা বলল, দস্তুর মতো। যাবার আগে কর্তব্য বোধে ওরা রানী মায়াবতীকে একটু প্রণাম করতে এলো। মায়াবতী একবার ওদের আপাদ মস্তক দেখে নিয়ে বলে উঠলেন, ও মা, এ যে দেখি একটা তাল গাছ, একটা বেগুন গাছ। তো শুনলাম নাকি তোমরাই সব করেছো। তো আমার হাতের এই দুখানা আংটি নাও, তোমাদের নিজের নিজের বউকে পরিও।
বলে পাথর বসানো দুটি ভারী সোনার আংটি এগিয়ে ধরেন। ট্যাপা বলে ওঠে, মাথা নেই তার মাথা ব্যথা, ও আপনি তুলে রাখুন রানীমা। রানীমা দেশলাইয়ের কাঠের মতো ফস করে জ্বলে উঠে বলেন, রানী মায়াবতী একবার যে হাত উপর করে আর সে হাত চিৎ করে না বাছা। বউ যখন নেই নিজেরাই পড়ো, যে আঙুলে ঠোকে। গাড়িতে তুলে দিতে এসে রঘুনাথ বলেন, তোমাদের যে কি বলে আশীর্বাদ করব বাবা, গরিব ব্রাহ্মণ, কিছু দেবার তো ক্ষমতা নেই, আশীর্বাদই সম্বল। ট্যাপা দুষ্টু হাসি হেসে বলে ওঠে, তা খুব যদি কিছু দিতে ইচ্ছে করে তাহলে আপনার ওই ভাগ্নিকে বলে সেই ফ্ল্যাটটা পাইয়ে দিতে পারেন। রঘুনাথ উত্তর দেওয়ার আগে ট্রেন ছেড়ে দেয়। অভয় মুদ্রার ভঙ্গিতে কি যেন বলতে থাকেন তিনি, বোঝা যায় না। গাড়ি ছুট মারে। ট্যাপা একটুক্ষণ চুপ করে থেকে হঠাৎ বলে ওঠে, মন কেমন একটা বালাই, কি বলিস এমকে? জানলার বাইরে তখন চোখ মদনার। শুনছিলেন শ্রীমতী আশা পূর্ণা দেবীর লেখা ট্যাপা মদনা সিরিজ থেকে রানী মায়াবতীর অন্তর্ধান রহস্য। কেমন লাগলো গল্প শোনার অপেক্ষায় থাকব। পরের দিন এসে হাজির হব নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।